চ্যানেল সাকসেসে স্বাগত বন্ধুরা। আমরা আগের দিন ফেব্রুয়ারির যে গুরুত্বপূর্ণ তারিখগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে মনে রাখা যাবে সে নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে সিলেক্টেড কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলোকে আমরা আলোচনা করব। সেই ঘটনাগুলো যেমন আমাদের দেশের আছে তেমন আমাদের দেশের বাইরেরও ঘটনা আছে, কারণ শুধুমাত্র দেশের ঘটনা জেনে তো আমরা বাস করতে পারবো না। আমরা যদি বাইরের ঘটনা প্রবাহ না জানি, কোথায় ফরেস্ট ফায়ার হচ্ছে, কোথায় সাইক্লোন হচ্ছে, সেই সমস্ত খবরাখবর যদি আমাদের না জানা থাকে তাহলে কি আমরা ঘর সামলাতে পারবো? আমরা ঘর সামলাতে পারবো না। সেই জন্য আমাদের আভ্যন্তরীণ খবর যেমন জানতে হবে, আমাদের দেশের বাইরের যে খবর সেগুলোকেও রাখতে হবে। তো দেশের যে বাইরের খবর, সেই খবরের মধ্যে দেখো বিভিন্ন আমাদের প্রতিবেশী দেশ রয়েছে, তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রক্ষার তাগিদ রয়েছে। প্রতিবেশী দেশ ছাড়াও বাইরের অন্যান্য যে দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বা অন্যান্য সাংস্কৃতিক বা রাজনৈতিক যে সমস্ত রিলেশনশিপগুলো রয়েছে সেইগুলোকে রক্ষা করার জন্য আমাদের যেমন কিছু কিছু মানে মৌ স্বাক্ষরিত হয়, বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়, দ্বিপাক্ষিক চুক্তি বাইল্যাটারাল এগ্রিমেন্ট যেমন হয়। আবার দেখা যায় টাইম টু টাইম কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের দেশে আসছেন, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশে যাচ্ছেন, যেমন আমাদের রিলেটিভদের বাড়ি যাই। এতে করে আমাদের সম্পর্ক একটু গভীর হয়, একটু ক্লোজ হয়। তো এই যে সম্পর্কগুলোকে রক্ষা করার জন্য বাইরের দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আমাদের দেশে আসছেন, আমরা সেই সমস্ত খবরও যেমন রাখবো, পাশাপাশি কোন কোন দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক চুক্তি হলো, কার সঙ্গে মৌ স্বাক্ষরিত হলো, বা আমাদের বাণিজ্যিক বা অন্যান্য মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কার সঙ্গে কি ঘটছে সেইগুলো সম্পর্কে আমাদের কিছু কিছু আইডিয়া রাখা দরকার। তো সেই আইডিয়া করার জন্যই আমরা ফেব্রুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তার আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সবই আমাদের দেশের বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। তো দেশের বাইরে ঘটনাগুলো ঘটে যাওয়া নিয়ে বিষয় বলতে গিয়ে প্রথমেই যেটা তোমাদেরকে বললাম যে আমাদের বাইরের দেশে যে সমস্ত ঘটনা প্রবাহের আঁচ আমাদের দেশের স্বার্থের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, আমাদেরকে সেগুলো জানতে হবে। আবার যদি বাইরের দেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধানরা আসেন তাদের খবর জানতে হবে, প্লাস আমাদের বিভিন্ন দেশের সঙ্গে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেগুলো সম্পর্কেও আমাদের আইডিয়া রাখতে হবে। তো সেই চুক্তির কথা যখন এলো, প্রথমে আমরা এই চুক্তি বিষয়েই যাই। তোমরা মৌ, MOU, এই মৌ কথাটার সঙ্গে পরিচিত। মৌ হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU, এই যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর খুব একটা লিগ্যাল ভ্যালিডিটি কিছু নেই, কিন্তু এটা আমাদের একটা সম্পর্কের একটা সূত্রপাত বলা যায়। এই যে সম্পর্কের সূত্রপাতের মধ্য দিয়ে আমরা তার সঙ্গে পরে পরে সম্পর্ককে আরও গভীর করার চেষ্টা করি, তখন দেখা যায় নানা রকম এগ্রিমেন্ট তৈরি হয়। মৌ দিয়েই শুরু হয়, মৌ দিয়ে শুরু হওয়ার পর তারপর বিভিন্ন রকম এগ্রিমেন্টের মধ্যে যাওয়া হয়। তা আমরা এই মৌয়ের সঙ্গে পরিচিত, কিন্তু আমরা ততটা পরিচিত বোধহয় নয় যে CECA এটা কি না, এটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইকোনমিক, আর এই সিটা হচ্ছে কোঅপারেশন, আর এ হচ্ছে এগ্রিমেন্ট। আমরা এই সম্পর্কে খুব একটা জানি না। CECA যে কম্প্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমাদের এই কোঅপারেশন এগ্রিমেন্ট বা সহযোগিতার চুক্তি হয়। এই সহযোগিতার চুক্তি আমাদের এশিয়ান কান্ট্রিগুলো, এই যে এশিয়ান নামধারী যে কান্ট্রিগুলো, ASEAN, এশিয়ান কান্ট্রির মধ্যে তোমরা জানো যে 10খানা কান্ট্রি আছে। তো সেই এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যেমন ব্রুনেই, ফিলিপিন্স, তারপর কাম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, সিঙ্গাপুর, এই সমস্ত যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর সঙ্গে আমাদের একটা ইকোনমিক কোঅপারেশনের এগ্রিমেন্ট আছে। ইকোনমিক কোঅপারেশনের এগ্রিমেন্ট রয়েছে এই দেশগুলোর সঙ্গে। তো এই দেশগুলোর সঙ্গে আমাদের যেমন ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট আছে, এছাড়াও আরেক ধরনের এগ্রিমেন্ট খুব বেশি হয়, সেটা হচ্ছে
CECEPA, এটা CECA, আর এখানে সি এর জায়গায় এসে গেছে পি, CEPA। পিএটা কি না, তখন এই কোঅপারেশন কথাটা উঠে গিয়ে কোঅপারেশন বাদ দিয়ে এর জায়গায় এলো পার্টনারশিপ। পার্টনারশিপ, ইকোনমিক কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এইগুলো আমাদের বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত হয়। যখন এই পার্টনারশিপ ব্যাপারটা আসে, একটা আমরা দেখলাম যে কোঅপারেশন এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই কোঅপারেশন এগ্রিমেন্ট আর পার্টনারশিপ এগ্রিমেন্টের মধ্যে একটু তফাৎ আছে। সেটা হলো যে কোঅপারেশন যখন আমরা করছি তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়েছি যে হ্যাঁ আমরা পরস্পরকে সহযোগিতা করব, আমাদের একটা মরাল অব্লিগেশন থাকে যে আমাদের এই দেশের সঙ্গে আমাদের এই সম্পর্কগুলো রক্ষা করতে হবে। কিন্তু যখনই আমরা পার্টনারশিপ এগ্রিমেন্টের মধ্যে যাচ্ছি তখন কিন্তু আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে যায়, সেটা পার্সোনাল রূপ পায়, পার্সোনাল এবং আরও ইন্টেন্স হয়ে যায়। তো এই যে আমাদের এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের মধ্য দিয়ে আমরা কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বা বাণিজ্যিক আদান প্রদান, সাংস্কৃতিক এই বিষয়গুলো করতে খানিকটা আইনত বাধ্য হয়ে যাই যখন এই পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়। তো এই পার্টনারশিপ এগ্রিমেন্টের জন্য আমাদের অনেক দেশের সঙ্গে এরকম হচ্ছে এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছে। সেই দেশগুলোর মধ্যে যেমন কানাডা আছে, কানাডা, তারপর জাপান, তারপর সাউথ কোরিয়া, তারপর শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের সঙ্গে আমাদের এই ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট রয়েছে। তা আমরা ভেরি রিসেন্ট একটি দেশের সঙ্গে আমরা যেমন বললাম যে এই সিএ এবং সিইপিএ এই দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম। এখন এই দুটো জিনিসের সঙ্গে, এই দুটো জিনিসকে যদি একসঙ্গে ম্যাচ করে দেওয়া হয়, দুটো জিনিসের সম্মিলিত রূপটা কি হতে পারে? দুটো জিনিসের সম্মিলিত রূপটা হতে পারে CECPA। এখানে সি ছিল, এখানে পি ছিল, সি আর পি এই দুটো নিয়ে এসে এটা থেকে গেল এগ্রিমেন্ট, এটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক। আর এই সিটা কি হলো না, সিটা হচ্ছে কোঅপারেশন, আর পিটা কি হলো, পিটা হলো পার্টনারশিপ। পার্টনারশিপ তাহলে আমাদের কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপ এগ্রিমেন্ট। তো এই চুক্তিটা স্বাক্ষর করা হলো আমাদের মরিশাসের সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে। এখানে যে সমস্ত ঘটনাগুলো আমি বলতে যাচ্ছি আবার আলোচনা করতে যাচ্ছি, এগুলো সবই কিন্তু ফেব্রুয়ারি 2021-এর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেইগুলোকেই এখানে উল্লেখ করছি। তো এখানে আমাদের ওই কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের যে বিষয়টা, এটা আমরা করেছি এর সঙ্গে, কার সঙ্গে? মরিশাস। মরিশাসের সঙ্গে আমরা এটা করেছি। মরিশাসের লোকেশন তোমরা ইন্ডিয়া হচ্ছে বিশ্বের মানচিত্রে একটু দেখে নাও, ভারত মহাসাগরে এর অবস্থান, আফ্রিকান একটি কান্ট্রি। তো সেই মরিশাসের সঙ্গে আমাদের এই যে সম্পর্কটা তৈরি হলো, মানে একটা চুক্তির মধ্য দিয়ে, এতে করে আমাদের 300-র বেশি এগ্রিকালচারাল প্রোডাক্ট আমরা মরিশাসে এক্সপোর্ট করব, মানে আমাদের ওখানে মার্কেট পাবো। আর আমাদের 115টার বেশি সার্ভিস প্রোভাইডার যারা, তারা ওইখানে ওদের কোম্পানির সঙ্গে মিলেমিশে ওখানে কাজ করবে, বা ওখানে লোকের কিছু কর্মসংস্থান হবে এবং কিছু ফেসিলিটিস, ইন্টারনেট ফেসিলিটিস থেকে অন্যান্য ফেসিলিটিসও পাবে। আর বিনিময়ে মরিশাস কি করবে না, 600-র বেশি প্রোডাক্ট আমাদের দেশে এক্সপোর্ট করতে পারবে। মরিশাসের একটা স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে এই কারণেই যে তোমরা চীনের স্ট্রিং অফ পার্লের কথা শুনেছ, যে জলপথে যেখান দিয়ে মানে সি রুট আর কি, সেই সি রুট ধরে চীন তার মেনল্যান্ড থেকে শুরু করে একদম পোর্ট অফ সুদান, যেটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, সেই পোর্ট অফ সুদান পর্যন্ত চলে যাচ্ছে। ওখানে স্ট্রেট অফ মালাক্কা, স্ট্রেট অফ লোম্বক, স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ ম্যান্ডেব, এই সমস্ত করে একদম পোর্ট অফ সুদান
এই পর্যন্ত যে স্ট্রিংটা করছে, তার জন্য জলপথে তার মিলিটারি এবং মানে কমার্শিয়াল যে ফেসিলিটিস সেগুলোকে ডেভেলপ করার জন্য চায়না চাইছে যে মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার এই সমস্ত জায়গায় একটা করে তাদের ঘাঁটি তৈরি করার জন্য। তো যদি আমাদের মরিশাসের সঙ্গে এই সম্পর্কের উন্নতি ঘটতে থাকে, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিভিন্ন যে কোনো কারণেই হোক না কেন, তাহলে কিন্তু আমাদের এই যে চীনের একটা আগ্রাসন নীতি, সেই নীতি ভারতকে কিছুটা চাপে রাখার জন্যই বলা যায়। তো সেই নীতিকে আমরা অনেকখানি প্রতিহত করতে পারবো। তো মরিশাসের প্রসঙ্গ ছেড়ে দিয়ে আমরা বলি মালদ্বীপের কথা। মালদ্বীপের সঙ্গে ভারত সরকার অতি সম্প্রতি 4টে মৌ স্বাক্ষর, 4টে না 5টা মৌ স্বাক্ষর করেছে। এই মৌ স্বাক্ষর করার উদ্দেশ্য হচ্ছে মালদ্বীপের সঙ্গে যে মৌ স্বাক্ষর করা হয়েছে, এখানে আমাদের মানে নেভির যে সার্ভিল্যান্স, সেই সার্ভিল্যান্সের জন্য প্লাস আমাদের সিকিউরিটির জন্য এবং ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, বন্দর, পোতাশ্রয় এসব কিছু করার জন্য এই আমাদের মালদ্বীপের সঙ্গে 5টা মৌ স্বাক্ষর করা হয়েছে। আর শ্রীলঙ্কাতে আমরা জানি যে শ্রীলঙ্কার হাম্বান্তোতা বন্দর, সেটাকে মানে চীন ডেভেলপ করছিল। উদ্দেশ্য একটাই যে ওখানে একটা ঘাঁটি তৈরি করা, এবং সেটা সে এখনও করবে, তার সে পরিকল্পনার মধ্যে রয়েছে। কিছুদিন আগেও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে চীন প্রস্তাব দিয়েছিল যে ওখানে আমরা সাবমেরিনের একটা ডক তৈরি করব। তো এটা শ্রীলঙ্কা প্রত্যাখ্যান করে দিয়েছে। এবং এখন চীনের যে আগ্রাসী নীতি, সেটা কিন্তু এই দেশগুলো, দ্বীপ রাষ্ট্রগুলো অনেকটা বুঝতে পারছে, এবং বুঝতে পারার ফলে ভারতের দিকে তাদের একটা মানে ঝোঁক এসেছে। এটা আমাদের একটা শুভ লক্ষণ। আমাদের শ্রীলঙ্কার সঙ্গে যে সম্পর্ক, এটা হচ্ছে গ্রোয়িং স্ট্রং। আমাদের মালদ্বীপের সঙ্গেই স্বাক্ষর করা হয়েছে ফেব্রুয়ারি মাসেই। শ্রীলঙ্কার সঙ্গে যে সম্পর্ক, চীনকে কিছুটা রিফিউজালের মধ্য দিয়ে শ্রীলঙ্কা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তারা ভারতের সঙ্গেই সম্পর্ক রক্ষা করতে চায়। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের 2500 বছরেরও বেশি পুরানো সম্পর্ক রয়েছে। ওখানে জাতিগত, ভাষাগত, ধর্মগত সমস্ত দিক থেকে আমাদের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক। শ্রীলঙ্কার যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা ওখানে যে গৃহযুদ্ধ হয়েছে, সেখানেও আমাদের সমস্ত রকমের সহযোগিতা ছিল। তো তারপর আসছি আমাদের ভুটান, ইন্ডিয়া বাংলাদেশ ট্যুরিজম ফেস্টিভ্যাল, আমাদের একদম নিকট প্রতিবেশী দেশ, যে আমাদের একটা সময় আমাদেরই ইন্ডিয়ারই একটা পার্ট ছিল। সেই বাংলাদেশ, তাদের ভাষা, সংস্কৃতি সব কিছুই তো আমাদের মিলেমিশে এক হয়ে আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি সব কিছুর সঙ্গে। তো সম্প্রতি ত্রিপুরার আগরতলা, সেখানে একটা ফেব্রুয়ারি মাসে একটা এরকম ফেস্টিভ্যাল হলো। ফেস্টিভ্যালের উদ্দেশ্যই ছিল যে ইন্ডিয়ার ট্যুরিস্টরা বাংলাদেশে যাবে, বাংলাদেশের ট্যুরিস্টরা এদিকে এই দেশে আসবে, এতে করে আমাদের পর্যটনের অনেকখানি উন্নতি ঘটবে। তার জন্যই এই ফেস্টিভ্যাল হয়েছিল। তার পরের পয়েন্টে নোট করা আছে ভুটান এন্ডস ফ্রি ট্রাভেল ফর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার্স। এতদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী দেশ, একদম নিকট প্রতিবেশী দেশ, তার দিকে প্রতিবেশী দেশ বলেও আমরা মনে করিনি, নিজেদেরই ঘর বলেই মনে করতাম, সেই নেপাল এবং ভুটান। সেই ভুটানে আমাদের পাসপোর্ট হোল্ডার যারা, তারা কিন্তু আর ফ্রি ট্রাভেল করতে পারবে না। ভুটান সম্প্রতি জানিয়ে দিয়েছে যে ইন্ডিয়া, বাংলাদেশ আর শ্রীলঙ্কা এই সমস্ত দেশ থেকে যদি পর্যটকরা আসে, তাহলে কিন্তু এটা শ্রীলঙ্কা না, এটা মালদ্বীপ হবে। এই দেশ থেকে যদি পর্যটকরা আসে, তাদেরকে আমাদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি এটা দিতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি এটা দিতে হবে। তবে মানে 6 বছরের কম বয়স তাদেরকে কিছু দিতে হবে না, কিন্তু 6+ থেকে 12 বছর বয়স পর্যন্ত তাদেরকে দিতে হবে 600 টাকা। আর যদি 12 বছর প্লাস হয়ে যায়, 12 বছর প্লাসের জন্য দিতে হবে 1200 টাকা। তো এই 3টে দেশ থেকে যে সমস্ত পর্যটকরা যাবে, তাদেরকে এই ফিসটা দিতে হবে। অ্যাডাল্ট অর্থাৎ 12 বছরের বেশি যারা, তাদেরকে দিতে হবে 1200 টাকা আর এন্ট্রি ফি হিসেবে। আর যারা 6 থেকে 12-র মধ্যে, তাদেরকে দিতে হবে 600 টাকা। আর যারা 6 বা তার নিচে, তাদেরকে কোনো পয়সা দিতে হবে না। তো এই যে ফিসটা দিতে হচ্ছে এই 3টে দেশের জন্য, এই 3টে দেশের বাইরে যারা,
তাদেরকে কিন্তু এর থেকে 5 গুণ বেশি ফিস দিতে হবে। বাংলাদেশ ভুটান তাদের মানে পর্যটনের উন্নতির জন্যই নাকি এটা করতে চাইছে। এরপর দেখো আমাদের আরেকটি প্রতিবেশী দেশ মায়ানমার, উত্তর পূর্ব সীমান্তে, যার সঙ্গে আমাদের একটা দীর্ঘ মানে সীমান্ত রয়েছে। সেই মায়ানমারে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল। সেই গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে জুনটা, মিলিটারির সাপোর্ট পুষ্ট জুনটা এই ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করে। এখন মায়ানমারের সঙ্গেও আমাদের এরকম একটা এথনিক, রিলিজিয়াস এবং ল্যাঙ্গুয়েজের একটা কানেকশান রয়েছে। আমাদের নাগাল্যান্ড, ওদিকের যে উত্তর পূর্বের রাজ্যগুলি রয়েছে, সেইখানকার অনেক মানুষ মায়ানমারে বাস করছে। মায়ানমারের বেশ কিছু মানুষ এদিকে বর্ডার পার হয়ে বাস করছে, তাদের মধ্যে নিত্য যোগাযোগ রয়েছে। এখন সেই দেশে যখন এরকম মিলিটারির মদতপুষ্ট একটি জঙ্গি বাহিনী জুনটা, তারা ওখানে রাজত্ব শুরু করেছে, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে তারা ওখানে ক্ষমতা দখল করেছে। তো সেইখানে ইন্ডিয়া কি করবে বুঝে উঠতে পারছে না। বর্তমানে যেমন আফগানিস্তানে যে সরকার, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তালিবানরা যেমন শাসন করছে, সেই ফেব্রুয়ারি মাসে এরকম একটা সংকট তৈরি হয়েছিল যে জুনটা যখন ক্ষমতা দখল করেছে, ওদেরকে ইন্ডিয়া সাপোর্ট করবে কি না, এই প্রসঙ্গটা এসেছিল ফেব্রুয়ারি মাসেই। তো তারপরে দেখো ইন্ডিয়া ইউকে মিলিটারি এক্সারসাইজ, ভারত এবং ব্রিটেন এদের মধ্যে 3 ধরনের এক্সারসাইজই হয়। ফেব্রুয়ারি মাসে আমাদের এই ইন্ডিয়া এবং ইউকের মধ্যে মিলিটারি এক্সারসাইজ হলো, তার নাম দেওয়া হয়েছে অজিও। এই নাম দিয়ে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে মিলিটারি এক্সারসাইজ হয়েছে। এখানে কিন্তু মনে রাখার ব্যাপার আছে যে এখানে আরও 2টি এক্সারসাইজ হয় ইউকের সঙ্গে। যেমন এয়ারফোর্সের যে এক্সারসাইজটা হয় সেটাকে বলা হয় ইন্দ্রধনুষ, আর নেভির সঙ্গে যেটা হয় তাকে বলা হয় কোঙ্কন, আর মিলিটারির সঙ্গে হচ্ছে অজিও, আর এয়ারফোর্সের সঙ্গে যে এক্সারসাইজ হয় সেটা হচ্ছে ইন্দ্রধনুষ। পাকিস্তান সোমালিয়া ডিক্লেয়ার ন্যাশনাল এমার্জেন্সি। ফেব্রুয়ারি মাসে পঙ্গপালের হানা হয়, তো সেই পঙ্গপালের হানাকে রোখার জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। জারি করে তাদের একটা জায়গাতেই ফোকাস, যে কৃষিকে রক্ষা করতে হবে, তা না হলে এই পঙ্গপাল কৃষিকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। একটা দেশের অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পারে। সেই জন্যই এইটা আফ্রিকান কান্ট্রি সোমালিয়া, আমাদের এশিয়ান কান্ট্রি পাকিস্তান, এই দুটো দেশ ন্যাশনাল এমার্জেন্সি জারি করেছিল ফেব্রুয়ারি মাসে লোকাস্টকে প্রতিহত করার জন্য, জাতীয় জরুরি অবস্থা। COP26 ইন গ্লাসগো অফ স্কটল্যান্ড। তোমরা জানো COP হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা আমাদের মানুষের যে সমস্ত অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের জন্যই কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো এই বিশ্ব উষ্ণায়ন ঠেকানোর জন্য বা ক্লাইমেট চেঞ্জকে কী করে আমাদের ফেভারেবল অবস্থায় আনা যায়, তার জন্য টাইম টু টাইম প্রত্যেক বছর এরকম একটা COP অফ পার্টিস হয়। তো এই COP অফ পার্টিস অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস স্কটল্যান্ডের গ্লাসগোতে হওয়ার কথা ছিল এই 26। এইটাই হচ্ছে মনে রাখার বিষয় যে 26 COP এটা কোথায় হয়েছে, এটা হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। পর্তুগালের প্রেসিডেন্ট ভিজিটেড ইন্ডিয়া। আমি বলেছিলাম যে আমরা যেমন রাষ্ট্রপ্রধানদেরকে আমাদের দেশে আমন্ত্রণ জানাই, আমাদের রাষ্ট্রপ্রধানরা বাইরের দেশে যায়। তো ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে এসেছিলেন পর্তুগালের প্রেসিডেন্ট MRD সুজা। উনি ভারতে এসেছেন এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছেন, এবং সেই চুক্তির ফলে ওখানে আমাদের ওই এখন যে চুক্তিগুলো, আমাদের একটা সময় ছিল যখন শুধু চুক্তিগুলোকে সীমাবদ্ধ করা ছিল মানে ইকোনমিক পারপাসে, মানে বাণিজ্যিক পারপাসে। কিন্তু এখন যে সমস্ত দেশের সঙ্গে চুক্তি হয় সেখানে কিন্তু শুধুমাত্র ইকোনমিক ব্যাপারটা নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে সিকিউরিটির ব্যাপার, আর তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ওখানে ওই একই উদ্দেশ্য, সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই পর্তুগালের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের কয়েকটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পর্তুগাল থেকে যেমন এসেছেন তেমন নরওয়ের প্রধানমন্ত্রীও এসেছেন, এরনা সোলবার্গ। উনি ইন্ডিয়া ভিজিট করেছেন ওই ফেব্রুয়ারি মাসে, এবং এনার সঙ্গেও আমাদের বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর একটি কথা বলবো, সেটা হচ্ছে নরওয়ের পাশাপাশি ডেনমার্ক বিশ্বে প্রথম একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে। সেই দ্বীপটি হচ্ছে এনার্জি দ্বীপ, অর্থাৎ শক্তির দ্বীপ।
শক্তির দ্বীপ মানে কি, এটা সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরে, মানে সমুদ্রের দিকে ভেতর দিকে অফশোর একটা আইল্যান্ড তৈরি হচ্ছে। আইল্যান্ডটা কি না, আইল্যান্ডটা হচ্ছে পাওয়ার জেনারেট করার জন্য। এটা উইন্ড পাওয়ারকে কি করে কাজে লাগানো যায়, উইন্ড পাওয়ারকে ধরা যায়, সেটার জন্যই অফশোর একটা আইল্যান্ড, কৃত্রিম আইল্যান্ড তৈরি করছে নর্থ সিতে। তো এই যে বিষয়গুলো, এই বিশ্বের ঘটনাবলী সম্পর্কে আমাদের কিছু কিছু অন্তত ধারণা থাকা দরকার, যে ধারণাগুলো আমাদেরকে অনেকটা আপডেট করতে সাহায্য করবে। পরবর্তী যে ঘটনাগুলো রয়েছে আমাদের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।